জামাত ইসলামের রাজনীতিতে বিরাট পরিবর্তন আসছে। জামাত ইসলামের গঠনতন্ত্রে অনেকগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা জামাতের জন্য একটা সুখবর। এক কথা যদি বলি, ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামীকে পুরোপুরি ক্ষমতার উপযোগী একটা সংগঠন হিসেবে গড়ে তুলছে। ম্যাসিভ সংস্কার আসছে, অবিশ্বাস্য সংস্কার আসছে। গত 85 বছরে জামাত যে কাজ করতে পারেনি সেই কাজ ডাক্তার শফিকুর রহমান এবার করছেন। এমনকি ইউনূস আমলে নির্বাচনের আগ মুহূর্তে জামাতের অনেক সংস্কার হয়েছে এবং জামাত 2.0 হয়েছে, সেখানেও যেসব সংস্কার হয়নি। আমি মনে করি যে নির্বাচনের আগে জামাত নিজেদেরকে অনেক সংস্কার করে বিরোধী দল হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে, বিরোধী দল হওয়ার উপযোগী করে গড়ে তুলেছে। বাট পুরোপুরি ক্ষমতার উপযোগী 12 ফেব্রুয়ারির আগে জামাত হয়নি। আমরা চেষ্টা করেছি জামাতকে ক্ষমতায় আনতে, হাইপ তৈরি করেছি, জনগণে বিশ্বাস করিয়েছি, জামাতের অনেক উপকার হয়েছে। বাট আসলে 12 ফেব্রুয়ারির আগে জামাত বিরোধী দলের জন্যই উপযোগী হয়েছিল, ক্ষমতায় আসার যোগ্য হয়নি। কিন্তু এবার ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলে এসে ক্রমধারা অবলম্বন করে ধাপে ধাপে এগোচ্ছেন। জামাত ইসলামীকে ক্ষমতার উপযোগী করে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এক কথা যদি বলি, এই যে জামাতের গঠনতন্ত্রের সংস্কার, এগুলো কি জন্য? ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা যেতে হবে। আর রাজনীতি করেন কি জন্য? ক্ষমতা যাওয়ার জন্য। আপনি রাজনীতি করেন, বলেন যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করেন, আপনি কিছুই করেন না। তো এবার জামাত ঠিক আছে। দর্শক, জামাতকে নিয়ে যারা ক্ষমতার স্বপ্ন দেখেন তাদের জন্য এটা একটা সুখবর। দর্শক, জামাত ইসলামী এখন পর্যন্ত এটা অনুমোদন করেছে, তাদের মজলিস শুরা সর্বশেষ অধিবেশনে মোটামুটি ফাইনাল হয়েছে যে 14টা গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে যাচ্ছে তাদের গঠনতন্ত্রে। এখন কি সংশোধনী আনতে যাচ্ছে এটা এখন পর্যন্ত মিডিয়ায় ক্লিয়ার আসেনি। জামাত যেটা বলছে যে সংশোধনী আসলে এটা তো গোপন না, এটা ওপেনই হবে এবং আপনারা সবাই দেখবেন, বরং সংশোধিত গঠনতন্ত্রই তো আমরা পাবলিশ করবো জাতির উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের জন্য। ক্লিয়ার বলছে না, তবে আমরা যেটা জানতে পেরেছি কি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী এবং সংস্কার, যার মধ্য দিয়ে একদম পুরোপুরি জামাত ক্ষমতা কেন্দ্রিক একটা দল হয়ে উঠছে। গঠনতন্ত্র যেটা জামাতের দেখবেন, ওইটা বেসিক্যালি হবে জামাতকে ক্ষমতা নেওয়ার জন্য পলিটিক্যাল জামাতের গঠনতন্ত্র। এর বাইরে একামতি দিনের যে জামাত, সেটা অ্যাজ ইউজুয়াল সবসময়, সেটা মওদুদি জমানায়ও যা এখনো তা একই। তার হয়তোবা ফর্মাল ডকুমেন্টেশন কম থাকবে, বাট ওইটা আছে, ওইটা থাকবে। কিন্তু আমি যে আলোচনা করছি এটা হচ্ছে পলিটিক্যাল জামাত, ক্ষমতায় যাওয়ার জন্য যে জামাত, সেই জামাত। জামাত ইসলামীর একটা উপদেষ্টা পরিষদ থাকবে, যেটা যুগ যুগ ধরে অনেকেই দাবি করছে, আমরা এই দাবি করছি। এই উপদেষ্টা পরিষদ জামাতের যে ঘাটতি এটা পূরণ করবে। যেমন আমরা নানান সময় বলি যে জামাতের তো যোগ্য লোক নাই, কে কোন মন্ত্রী হবে, অথবা সেক্টর ভিত্তিক, যেমন জামাতের অর্থ বিষয়ক সম্পাদককে, জামাতের অর্থ সম্পাদক সে জামাতের বাইতুল মালের হিসাব রাখতে পারে, কিন্তু সে অর্থনীতি বুঝে কিনা? উত্তর হচ্ছে না, বুঝে না। সে ডোমেস্টিক ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এগুলো বিশ্লেষণ করে একটা দৃষ্টিভঙ্গি দিতে পারে কিনা? উত্তর হচ্ছে না। যেমন জামাত নেতাদের মধ্যে সবচেয়ে দুর্বলকে যে বাইতুল মাল সম্পাদক, বাইতুল মাল সম্পাদক কে জামাতের কেউ জানি না। বলতে পারেন জামাতের বাইতুল মাল সম্পাদক বলতে কিছু আছে কিনা, বা বিভাগীয় সম্পাদক এরকম কিছু আছে কিনা? নাই। ওটা ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয়া। বাইতুল মাল বিভাগ আছে। এরকম অনেক ঘাটতি আছে। জামাতের পররাষ্ট্র বিষয়ক সম্পাদককে, যিনি পররাষ্ট্রনীতি বোঝেন, নাই। এখন যিনি দায়িত্বে আছেন তিনি আদৌ এই বিষয়ে কতটা যোগ্যতা রাখেন? তিনি মন্ত্রী সমালোচনা করার যোগ্যতা রাখেন কিনা, প্যারালাল কিনা? উত্তর হচ্ছে না। যথেষ্ট দুর্বলতা আছে। এরকম আরো অনেক দুর্বলতার সমালোচনা আমরা করে আসি, যেগুলো এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে সমাধান হবে। জামাতের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা থাকবে। কে উপদেষ্টা হবে? বাংলাদেশ ব্যাংকের সাবেক কোনো গভর্নর, অথবা বিশ্ব ব্যাংকের সাবেক কোনো অফিসার, অথবা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর, অথবা সাবেক কোনো মন্ত্রী কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা কোনো একটা সরকারের সাবেক উপদেষ্টা। তিনি হবেন জামাতের অর্থ বিষয়ক উপদেষ্টা, আমিরে জামাতের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। ওরকম পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সাবেক কোনো পররাষ্ট্র সচিব হতে পারে, সাবেক কোনো রাষ্ট্রদূত হতে পারে। আবার এরকম বিভিন্ন সেক্টর ভিত্তিক বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ইউরোপ আমেরিকার কোন প্রথম সারি বিশ্ববিদ্যালয়ের বড় কোনো গবেষক বিজ্ঞানী, তিনি বিজ্ঞান বিষয়ক সম্পাদক হবেন। এরকম দক্ষ অভিজ্ঞ একটা
উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে, যেটা জামাতকে অনেক উচ্চতায় নিয়ে যাবে, জামাতের সমস্ত দুর্বলতা অযোগ্যতা ওভারকাম হবে। তবে ঝুঁকি থাকে, কিছু ঝুঁকি বিশৃঙ্খলা, এটা বড় দল, ক্ষমতা কেন্দ্রিক দল হতে হলে এই ঝুঁকিগুলো মাথায় নিয়ে চলতে হবে, এটা অনিবার্য হিসেবে ধরে নিতে হবে। যেমন জামাত যাদেরকে উপদেষ্টা বানাবে তারা কারা? তারা রোকন না, কেউ কেউ রোকন হতে পারেন, যেমন প্রফেসর মাহমুদুল হাসান চৌধুরী, প্রফেসর আব্দুর রব, এরকম কেউ কেউ হয়তো বা উপদেষ্টা পরিষদে যাবেন যারা জামাতের রোকন। কিন্তু নন রোকন অনেকে, এমনকি অমুসলিম অনেকেও উপদেষ্টা পরিষদে আসতে পারে। এখানে উপদেষ্টা পরিষদ যেটা জামাত গঠন করবে, এটার মূল বেসিসই হচ্ছে যে এখানে আমাদের দল করতে হবে এটা জরুরি না, জাস্ট আমাদের উপদেশ দেবে যারা বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রেখেছে। আর এর অর্থ হচ্ছে সাবেক সচিব, সাবেক আমলা, সাবেক মন্ত্রী, সাবেক উপদেষ্টা, সাবেক ভিসি, সাবেক রাষ্ট্রদূত, এই টাইপের লোকজন, সাবেক প্রফেসর, এদেরকে নিয়ে একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এরা জামাতের পলিটিক্যাল উইং এর উপর মারাত্মক প্রভাব বিস্তার করবে। এখন এই ধরনের লোক যেহেতু ভিন্ন উদ্দেশ্যে আসতে পারে, অথবা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, অথবা জামাতের সাথে বেইমানি করতে পারে, এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তারপরও ক্ষমতায় যেতে হলে আপনাকে এটা করতে হবে, এটা করতে যাচ্ছে। এতে জামাতের কনভেনশনাল লিডার যারা, সাংগঠনিক লিডার বা সাংগঠনিক কেরানি, তাদের পাওয়ার কমবে, তাদের গুরুত্ব কমবে। অ্যাট দি সেম টাইম জেলা মহানগরী সেট আপ নিয়েও বড় পরিবর্তন আসছে। জেলা মহানগরী আমিরদের যে অতি ক্ষমতা, এটা নিয়ে দীর্ঘদিন ধরে জামাতের অভ্যন্তর সমালোচনা আছে। তাদের অর্থ ব্যয়ের সীমারেখা, আরো নানান বিষয়ে নানান প্রশ্ন আছে। তো এই জেলা এবং মহানগর আমিরদের ক্ষমতার লাগাম টেনে ধরা হবে নতুন গঠনতন্ত্রে, এবং এটাকেও অনেকটা ডিসেন্ট্রালাইজ করা হবে। এবং এই যে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের একটা প্রভাব পুরো জেলা, মহানগর, উপজেলা পর্যায় পর্যন্ত পড়বে। সেখানেও দেখবেন যে এই পেশাগতভাবে যারা অভিজ্ঞ, এখানে সাবেক শিবিরদের কপাল খুলে যাবে। সাবেক শিবির যারা জামাত না কিন্তু পেশাগত বিভিন্ন জায়গায় ভালো করেছেন, তাদেরকে মূল্যায়ন করতে সেন্ট্রালি এবং লোকাল পর্যায়ে মূল্যায়ন করতে বাধ্য হবে। জাস্ট এতদিন ছিল, এমনকি যুব বিভাগ বা যুব জামাত, এগুলোর পিছনে যে বাধাগুলো ছিল, যে জেলা আমিররা, মহানগর আমিররা, তারা যা বলেন এটা স্বাধীনভাবে কিছু করা যায় না। আর তারা আবার অত কিছু বুঝেন না, দুর্বল, রাজনীতি হয়ে উঠতে পারেনি তারা। এক একজন 30 বছর যাবত দায়িত্ব পালন করেন, তার চিন্তা চেতনা ওই ক্ষমতা কেন্দ্রিক হয়ে ওঠেনি। এই চ্যালেঞ্জগুলো ছিল জামাতকে ক্ষমতায় আনতে। এটার একটা সমাধান হবে, তাদের ক্ষমতা কমবে, এবং পলিটিক্যাল যারা ক্ষমতা কেন্দ্রিক চিন্তা যারা করতে পারে, এদের একটা প্রভাব জামাতের উপর তৈরি হবে। এবং এই যে ক্যাডার ভিত্তিক বা রেজিমেন্টেড সংগঠন, যে রোকন না হলে কিছু না, এইটার একটা কবর রচনা হবে। রোকন না, এরাই মূল ডিসিশন মেকার হয়ে উঠবে, যারা যোগ্য তারাই ডিসিশন নেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এতে সাংগঠনিক বিশৃঙ্খলা বাড়বে, কোনো সন্দেহ নাই। বাড়লেও জামাত ক্ষমতার জন্য উপযোগী হবে। তো দর্শক, আর্থিক উৎস বা আর্থিক ব্যবস্থাপনায় নিয়ে আরো স্বচ্ছতা, যাতে মানুষ আরো সহজে জানতে পারে, এবং এতে জামাতের মধ্যে আরেকটা বড় সমাধান আসবে। জামাতের অর্থনীতি, জামাতের ক্ষেত্রে যদি তাদের নেতাদের অডিট করা হয়, অনেকেই ধরা করবে। বাইতুল মালের টাকার হিসাব টিকাস কিভাবে কি করেছেন, কি অনেক কিছু নিয়ে এটা জোরালো প্রশ্ন আছে। তো এগুলোর ক্ষেত্রে আরো স্বচ্ছতা আসবে। ওভারঅল ক্ষমতার উপযোগী একটা জামাত ডাক্তার শফিকুর রহমান করতে যাচ্ছে, যেটা কমপ্লিটলি জামাত 2.0। 85 বছরে যে সংস্কার হয়নি এটা। তবে এতে ইসলামী মূল্যবোধ কমবে, সাংগঠনিক বিশৃঙ্খলা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরও ক্ষমতা যাবে।